আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব 2021 সালের। তো আজকের ভিডিওটিতে যে ক্লাস ও যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব সেটা হলো একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2। পার্ট 1-এর ভিডিও আগে আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত একাদশ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1-এর ভিডিও দেখে উঠতে পারোনি তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তো কথা না বাড়িয়ে শুরু করবো আজকের মূল ভিডিও, একাদশ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2। তার আগে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত তোমরা যারা আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো একাদশ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি এইরকম, দেখো এখানে তোমাদের মোট 7টি প্রশ্ন রয়েছে। তো এবার আমরা এই প্রশ্নগুলিতে চলে আসবো এবং এই প্রশ্নের উত্তরে চলে আসবো। দেখো এক দাগের প্রশ্ন, এখানে এক দাগের প্রশ্নে দেখো বলা হচ্ছে, হঠাৎ একদিন তেলেনা পোতা আপনিও আবিষ্কার করতে পারেন, কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখক মনে করেছেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি বলেও দিচ্ছি, তোমরা লিখে নাও। বাংলা সাহিত্যের বিখ্যাত গল্পকার প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনা পোতা আবিষ্কার গল্পের লেখক। বাংলা সাহিত্যের বিখ্যাত গল্পকার প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনা পোতা আবিষ্কার গল্পের লেখক পাঠকদের উদ্দেশ্যে বলেছেন, একদিন তেলেনা পোতা আপনিও আবিষ্কার করতে পারবেন, একদিন তেলেনা পোতা আপনিও আবিষ্কার করতে পারবেন। কোন পরিস্থিতিতে এটি সম্ভব সে প্রসঙ্গে লেখক জানিয়েছেন? কোন পরিস্থিতিতে এটি সম্ভব সে প্রসঙ্গে লেখক জানিয়েছেন, কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর। কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জল জীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটি পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে তাহলে হঠাৎ একদিন তেলেনা পোতা আপনিও আবিষ্কার করতে পারেন। এরপরে চলে আসছি 2 দাগের প্রশ্নে। দেখো 2 দাগের প্রশ্নে বলা হচ্ছে, হে ভারতের শ্রমজীবীদের সম্বোধন করে প্রাবন্ধিক কি বলেছেন? এটির উত্তরে লেখো, স্বামী বিবেকানন্দ রচিত সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধে লেখক ভারতীয় শ্রমজীবীদের সম্বোধন করে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। স্বামী বিবেকানন্দ রচিত সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধে লেখক ভারতীয় শ্রমজীবীদের সম্বোধন করে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সভ্যতার ক্রমবিবর্তনের শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। সভ্যতার ক্রমবিবর্তনে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য, অথচ সমাজে তারা অনাদৃত, অবহেলিত ও অপমানিত, এমনকি তারা ইতিহাসে উপেক্ষিত। যে ভারতীয় শ্রমিকদের পরিশ্রমের ফসল ইউরোপীয়রা ভোগ করছে তাদের ন্যূনতম স্বীকৃতি তারা দেয়নি। তথাকথিত নিচু শ্রেণীর নীরব পরিশ্রমের ঐশ্বর্যে ইরান, স্পেন, পর্তুগাল প্রভৃতি ক্ষমতাশালী দেশগুলি সারা দুনিয়ার আধিপত্য বিস্তার করেছে। ধীরে ধীরে প্রকৃতির নিয়মে সারা পৃথিবী জুড়ে কত পরিবর্তন ঘটেছে, সভ্যতার উন্নতি হয়েছে, কিন্তু ভারতীয় শ্রমিকরা তাদের প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত থেকেছে। এমনকি নিজের দেশেও উচ্চ ধর্মের মানুষের কাছে ছোট জাত হিসেবে নিন্দিত হয়েছে।
নিন্দিত হয়েছে। এই শ্রমজীবী মানুষরা তাদের শক্তি সম্পর্কে অবহিত নয়। এই শ্রমজীবী মানুষরা তাদের শক্তি সম্পর্কে অবহিত নয়। সভ্যতার পিলসুজ সেই পদদলিত শ্রমিকদের প্রতি বিবেকানন্দ অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন। সভ্যতার পিলসুজ সেই পদদলিত শ্রমিকদের প্রতি বিবেকানন্দ অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে চলে আসি 3 দাগের প্রশ্নে। দেখো 3 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে, পড়শি আমায় ছুতো, পড়শি যদি আমায় ছুতো, পড়শির পরিচয় দাও, তার স্পর্শে বক্তার মধ্যে কোন লক্ষণীয় পরিবর্তন ঘটবে। তো এই 3 দাগের প্রশ্নের উত্তর কি হবে, লালন ফকির রচিত বাড়ির কাছে আরশিনগর পাঠ্যাংশের, দেখো বাড়ির কাছে আরশিনগরটা ইনভাইটেড কমার মধ্যে রাখবে। যদি কোনো পাঠ্যাংশের নাম, কোনো গল্প বা কবিতার নাম হুবহু লিখতে হয় সেটা ইনভাইটেড কমার মধ্যে রাখবে সবসময়। লালন ফকির রচিত বাড়ির কাছে আরশিনগর পাঠ্যাংশের আলোচ্য উদ্ধৃতিতে লেখক পড়শি বলতে মনের মানুষ, জীবন দেবতা তথা পরম আরাধ্য দেবতাকে বুঝিয়েছেন। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে, এই পড়শি বা পরমারাধ্য যদি লালনকে স্পর্শ করতেন তাহলে সাধকের মনের খেদ, এটা মনের হবে, এখানে মনে খেদ লেখা হয়ে গেছে, এটা মনের খেদ লিখবে তোমরা। সাধকের মনের খেদ দেহের যন্ত্রণা তথা অপার্থিব নরক যন্ত্রণা দূর হতো বলে তিনি মনে করেছেন। মনের খেদ দেহের যন্ত্রণা তথা অপার্থিব নরক যন্ত্রণা দূর হতো বলে তিনি মনে করেন। দাঁড়ি, বাউল সাধক লালন বিশ্বাস করেন পার্থিব জীবন যন্ত্রণার অবধি নেই, অবধি অর্থাৎ শেষ। বাউল সাধক লালন বিশ্বাস করেন পার্থিব জীবন যন্ত্রণার অবধি নেই। ইন্দ্রিয় সুখ, বিষয় বাসনা, প্রেম মানুষকে যে নৈতিক বোধ দেয়, লালন তার থেকে আত্মিক মুক্তির কথা বলেছেন। দাঁড়ি, যত পারো দুঃখ যন্ত্রণা থেকে মুক্তির আকাঙ্ক্ষা এখানে বোঝানো হয়েছে। দাঁড়ি, আর সেই মুক্তি সম্ভবত পড়শির অর্থাৎ মনের মানুষ বা পরমারাধ্যের স্পর্শে। এরপরে চলে আসবো 4 দাগের প্রশ্নে। 4 দাগের প্রশ্নে দেখো কি বলা আছে, বিশাল ডানাওয়ালা এক থুতথুড়ে বুড়ো গল্পে মাকড়সায় রূপান্তরিত হয়ে যাওয়া মেয়েটির গুরুত্ব নির্ধারণ করো। তো এই প্রশ্নের উত্তর কি হবে, লেখো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত বিশাল ডানাওয়ালা এক থুতথুড়ে বুড়ো গল্পে এক দরিদ্র গৃহস্থ পেলাইওর বাড়িতে আকস্মিকভাবে ডানাওয়ালা বুড়োর আবির্ভাব ঘটে। অদ্ভুত দর্শন বুড়োকে দেখতে পেয়ে ওদের উঠোনে কৌতূহলী জনতা ভিড় করতে থাকে। এই সুযোগে বুদ্ধিমতী এলিসেন্দা জনতার থেকে মাথা পিছু 5 সেন্ট করে দর্শনী নিতে থাকে উপার্জনের আশায়। দিগন্ত প্রসারী কৌতূহলীদের ভিড় ছাড়াও সেখানে উপস্থিত হয়েছিল সার্কাসের দল এবং একটি প্রদর্শনী, এটা ভ্রাম্যমাণ প্রদর্শনীও তোমরা লিখতে পারো, এবং একটি প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল একটি মেয়ে যে ছোটবেলায় মা বাবার অনুমতি না নিয়ে নাচের আসরে গিয়েছিল। সারা রাত নাচের পর বনপথে বাড়ি ফেরার সময় বজ্রপাতে জ্বলন্ত গন্ধকের প্রভাবে তার সারা শরীর মাকড়সার আকার নেয় এবং তার করুণ মুখটি মানুষের মতোই থেকে যায়। তার মানবিক সত্য আর ভয়ঙ্কর শিক্ষার কাহিনী দর্শকদের আকৃষ্ট করে। এমনকি দর্শকরা তাদের ইচ্ছা মতো মেয়েটিকে প্রশ্ন করার এবং খুঁটিয়ে দেখার সুযোগ পায়। তাই জড় বস্তুর মতো পড়ে থাকা থুতথুড়ে বুড়োর আচরণে হতাশ মানুষেরা
তাই জড় বস্তুর মতো পড়ে থাকা থুরথুরে বুড়োর আচরণে হতাশ মানুষেরা ভ্রাম্যমাণ প্রদর্শনী ও মাকড়সা মেয়েটির সক্রিয়তায় বেশি আকৃষ্ট হয়। ভ্রাম্যমাণ প্রদর্শনী ও মাকড়সা মেয়েটির সক্রিয়তায় বেশি আকৃষ্ট হয়। হুজুগে এই সমস্ত লোক দেবদূতকে ছেড়ে মাকড়সা মেয়েটির প্রতি মনোযোগ দিতে থাকে। হুজুগে এই সমস্ত লোক দেবদূতকে ছেড়ে মাকড়সা মেয়েটির প্রতি মনোযোগ দিতে থাকে। এই মাকড়সা মেয়েটি যেন কাহিনীর নাটকীয় মোড় প্রস্তুত করে দিয়েছিল। এই মাকড়সা মেয়েটি যেন কাহিনীর নাটকীয় মোড় প্রস্তুত করে দিয়েছিল, যার জন্য এই চরিত্রটি গল্পের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এরপরে চলে আসছি 5 দাগের প্রশ্নে। দেখো 5 দাগের প্রশ্নে কি প্রশ্ন করা হচ্ছে আমাদের, সব শিক্ষা একটি সার্কাস। শিক্ষার সার্কাস কবিতায় কিভাবে এই ধারণাটি ব্যক্ত হয়েছে, তো এটি আমাদের লিখতে হবে। তো এই প্রশ্নের উত্তর লেখো, আইয়াপ্পা পানিকর রচিত শিক্ষার সার্কাস কবিতায়, এখানে শিক্ষার সার্কাস শব্দটিকে তোমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। আইয়াপ্পা পানিকর রচিত শিক্ষার সার্কাস কবিতায় কবি বর্তমান শিক্ষার অসারতার কথা বলেছেন। কবিতায় কবি এই সিদ্ধান্তে উপনীত, এখানে উপনীত লিখবে, লাস্টে একটা এক্সট্রা পড়ে গেছে। কবিতায় কবি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থার অসার নিষ্পন্দ সার্কাস সম। বর্তমান শিক্ষা ব্যবস্থা অসার নিষ্পন্দ সার্কাস সম। এই শিক্ষা শিক্ষার্থীদের বৃত্তি দেয়, ডিগ্রি দেয়, কিন্তু শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটায় না। এই শিক্ষা শিক্ষার্থীদের বৃত্তি দেয়, ডিগ্রি দেয়, কিন্তু শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটায় না। তার যুক্তি বুদ্ধির প্রকাশ, সৃজনশীল ভাবনার উৎপত্তি বা জীবন বিকাশের ক্ষেত্রে এই শিক্ষার কোনো ভূমিকা নেই। এবার প্যারা চেঞ্জ করে লেখো, সার্কাসে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে মানুষ ও বন্যজন্তুরা দর্শকের মনোরঞ্জন করে। মানুষ ও জীবজন্তু খেলা দেখায় তা প্রশিক্ষকের শেখানো এবং অনুশীলন মাত্র। সেখানে স্বকীয়তা অনুপস্থিত। অন্যদিকে বর্তমান শিক্ষা সার্কাসের মতোই শিক্ষার্থীদের পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক অনুশীলনে অভ্যস্ত করে তোলে। সেখানে তার প্রকৃত জ্ঞানের কোনো উদ্ভাসন হয় না। তাই কবি শিক্ষাকে সার্কাসের সাথে তুলনা করেছেন। এবার চলে আসি 6 দাগের প্রশ্নে। দেখো 6 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে, আমি পাপ করেছি, বক্তাকে সে কোন কাজকে পাপ মনে করেছে। তো এই প্রশ্নের উত্তর তোমরা কি লিখবে, লেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুরু নাটক থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিটির বক্তা অচলায়তনের বালক শিক্ষার্থী সুভদ্র। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুরু নাটক থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিটির বক্তা অচলায়তনের বালক শিক্ষার্থী সুভদ্র। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, পার্ট কোশ্চেন যেহেতু রয়েছে, সেকেন্ড পার্টের উত্তর, সনাতন নিয়মতান্ত্রিকতায় আবদ্ধ অচলায়তনের বালক শিক্ষার্থী সুভদ্র কৌতূহলবশে আয়তনের উত্তর দিকের জানালা খুলে ফেলে। অচলায়তনের নিয়ম অনুসারে উত্তর দিকের অধিষ্ঠাত্রী হলেন একজন দেবী। তিনি ক্রুদ্ধ হলে মন্ত্রপুত উত্তরের হাওয়ায় অচলায়তন অশুচি হবে। এতে আয়তনের আবাসিকরাও সমানভাবে অপবিত্র হয়ে পড়বে। কৌতূহলবশত জানালা খুলে ফেললেও পরে এইসব ভেবে সুভদ্রের মনে হয় সে পাপ করে ফেলেছে। আসলে সুভদ্র নিজের অজান্তেই বহু বছরের অন্ধকার ও কুসংস্কারাচ্ছন্নতাকে ভেঙে নতুন আলোর পথ দেখিয়েছে জানালা খোলার মাধ্যমে। জানালা খোলার মাধ্যমে।
এই জায়গাটিতে কুসংস্কার আচ্ছন্নতাকে এটা একসাথে করে দেবে। কিছু টাইপিং মিস্টেকে ভুল হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার চলে আসছি 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্নে বলা হচ্ছে যে বিভিন্ন বাঙালি জাতির মধ্যে নৃতাত্ত্বিক সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা দাও। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখে নাও। নৃতাত্ত্বিকেরা বাংলার জনসমূহের যে সমস্ত পরিমাপ করেছেন, নৃতাত্ত্বিকেরা বাংলার জনসমূহের যে সমস্ত পরিমাপ করেছেন তা থেকে অনুমান করা যায় যে এরা কেউই গোল মাথাযুক্ত নয়, দাড়ি, বরং মাঝারি আকারের মাথাযুক্ত। কারণ আলপীয়দের সঙ্গে দেশজ লম্বা মাথার নরগোষ্ঠীর সংমিশ্রণ গড় পরিমাপকে প্রভাবিত করেছে। কিন্তু শিরসূচক সংখ্যার নিরিখে নৃতাত্ত্বিকেরা প্রমাণ করেছেন উত্তর বা দক্ষিণ রাঢ়ী বরেন্দ্রী পর্যায়ের ব্রাহ্মণদের মধ্যে গোল মাথার সন্ধান পাওয়া গিয়েছে। নৃতাত্ত্বিকদের মতে এই নৃতাত্ত্বিক পর্যায়ভুক্ত জাতিসমূহ 1 ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধ ও সদ্গোপ। 1 নম্বর পয়েন্ট করে লিখবে ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধ ও সদ্গোপ। 2 নম্বর পয়েন্ট করে লিখবে গোয়ালা, কৈবর্ত ও পোদ। 3 নম্বর পয়েন্ট করে লিখবে সাঁওতাল, মুন্ডা, মালপাহাড়িয়া প্রভৃতি উপজাতি সমূহ। এরপর প্যারা চেঞ্জ করে নিচের প্যারায় লিখবে এদের মধ্যে নৃতাত্ত্বিক পরিমাপের কিছুটা পার্থক্য সত্ত্বেও শীর্ষক সংখ্যার বিচারে ব্রাহ্মণ, কায়স্থ ও সদ্গোপ প্রায় সমান ছিল। দাঁড়ি, দেহ দৈর্ঘ্য গোয়ালা অপেক্ষা কৈবর্তদের অপেক্ষা পোদদের কম ছিল। এছাড়াও নৃতাত্ত্বিকেরা দেখিয়েছেন জলপাইগুড়ির রাজবংশীয়দের মধ্যে মঙ্গোলীয়, পশ্চিম দিনাজপুরের দ্রাবিড়ীয়, বাগদি ও বাউড়িদের মধ্যে আদি অস্ত্রালদের সংমিশ্রণ ঘটেছে। বহু যুগের এই মিশ্রণের ফলশ্রুতি হলো আধুনিক বাঙালি জাতি। তো এটাই ছিল ক্লাস 11-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলো না। তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে তোমাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।